ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। আজ 31শে আগস্ট 2020। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম দ্য হিন্দু অ্যানালিসিস। আর প্রতিদিনের মতো একটা ঘোষণা, সেটা হচ্ছে দ্য হিন্দু অ্যানালিসিসের গোটা পেপার ধরে আমরা অ্যানালিসিস করব না। দ্য হিন্দু অ্যানালিসিস দেখার সময় অনেকেই কমেন্টে বলে পেপারটা কোথায়, গোটা পেপার অ্যানালিসিস করলে ভালো হতো। অ্যাকচুয়াল গোটা পেপার অ্যানালিসিস করার মতো সময় আমাদের অ্যাসপায়ারেন্টদের নেই, এবং গোটা পেপারে যা যা নিউজ বেরোয়, অর্থাৎ আজকে কোভিড কেস কতগুলো আছে, আজকে অমুক স্টেটে কী হয়েছে, এত নিউজ আমাদের সিভিল সার্ভিসেসের জন্য ইম্পর্টেন্টও নয়। আমরা কেবলমাত্র ইম্পর্ট্যান্ট নিউজগুলো, যেগুলো সিভিল সার্ভিসেস বা ব্যাংকিং সার্ভিসেসের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলোই তোমাদের জন্য অ্যানালিসিস করব, অর্থাৎ ব্যাখ্যা করব। তো চলো আজকের ইম্পর্ট্যান্ট সব থেকে যে নিউজটা আছে সেটা সম্পর্কে একটু বলি। আজকে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ওপর একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে ইন্দো জাপান রিলেশনশিপ বা ভারত জাপান সম্পর্ক। তো সেটা নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। অন্য তেমন কিছু গুরুত্বপূর্ণ নিউজ যেহেতু ছিল না, অন্য নিউজগুলো থেকে আমরা ফোকাস সরিয়ে নেব, কেবলমাত্র ইন্দো জাপান রিলেশনশিপ এই বিষয়টা, যেহেতু এটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তাই আর ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি খুব এগিয়ে আসছে। তো আমরা এই নিউজটা নিয়েই আমরা আলোচনা করব আজকে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে প্রত্যেকের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওস, লাইভস এবং প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক হোয়াট অ্যাবাউট ইন্দো জাপান রিলেশনশিপ। ইন্দো জাপান রিলেশনশিপ মানে কি? ইন্দো জাপান রিলেশনশিপ মানে ভারত জাপান সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। হোয়াই ইন নিউজ, কেন এটা নিউজে এসছে? জাপানস প্রাইম মিনিস্টার অ্যানাউন্স দ্যাট হি উড স্টেপ ডাউন অ্যাজ এ ক্রনিক ইলনেস হ্যাজ রিসারফেসড। জাপানের প্রধানমন্ত্রী কি ঘোষণা করেছে? ক্রনিক ইলনেসের কারণে তিনি আবার পদত্যাগ করে দেবেন, যেহেতু ক্রনিক ইলনেসটা আবার চলে এসছে। হু ইজ জাপানস পিএম? এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ নয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে এবারে আলোচনা করছি। হু ইজ জাপানস পিএম? শিনজো অ্যাবে ইজ জাপানস প্রাইম মিনিস্টার। অনেকে আইসিডিএস দিচ্ছে, বলছে যে স্যার কীরকম জিকে আসতে পারে, এটা তোমার একটা জিকে। শিনজো অ্যাবে ইজ জাপানস প্রাইম মিনিস্টার। ওকে, অ্যাবে হুজ tenure began in 2012 was due to be in office till September 2021. অ্যাবে যে 2012 থেকে এই যাত্রাটা শুরু করেছিল, সে এই সেপ্টেম্বর 2021 গিয়ে শেষ হবে। হি হ্যাড ফার্স্ট বিকাম দ্য পিএম ইন 2006 বাট রিজাইন ইন 2007 ডিউ টু ইলনেস। প্রথমবারের জন্য তিনি পিএম বা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হয়েছিলেন 2006 সালে, কিন্তু 2007 সালেই রিজাইন করেছিলেন বা পদত্যাগ করেছিলেন বিকজ অফ হিজ ইলনেস, অসুস্থতার কারণে। হাউ কমিটেড ওয়াজ অ্যাবে ফর আ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া? ভারতবর্ষের সঙ্গে অ্যাবে সম্পর্কের ব্যাপারে অ্যাবে কতটা কমিটেড ছিলেন। ইন হিজ ফার্স্ট স্টিন্ট ইন 2006-2007, এই স্টিন্ট একটা খুব ভালো ইংরেজি, এইটা তোমরা অবশ্যই নোট করে রাখবে। স্টিন্ট মানে কি? যাত্রা শুরু করা, এই বা কার্যকাল। এই স্টিন্টের কী কী সিনোনিম পাওয়া যায় সেগুলোও তোমরা অবশ্যই জেনে রাখবে। In his first stint in 2006-2007, Abe visited India and addressed Parliament. তার প্রথমবারের জন্য যখন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ তার প্রথম কাজের সময়, প্রথম যাত্রাকালে 2006-07 সালে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পার্লামেন্টে অ্যাড্রেস করেছিলেন। ডিউরিং হিজ সেকেন্ড স্টিন্ট হি ভিজিটেড ইন্ডিয়া থ্রাইস। দ্বিতীয়বারের জন্য যখন ক্ষমতা পেলেন, দ্বিতীয়বার যখন যাত্রা করলেন, তখন 3বার ভারতে এসেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট জাপানিজ পিএম টু বি চিফ গেস্ট অ্যাট দ্য রিপাবলিক ডে প্যারেড ইন 2014। তিনি ছিলেন জাপানের প্রথম প্রধানমন্ত্রী যিনি প্রজাতন্ত্র দিবস প্যারেডের চিফ গেস্ট বা মুখ্য অতিথি হিসেবে ছিলেন। কত সালে? 2014 সালে। এর আগে ইউজুয়ালি এটা হতো না, বিকজ জাপান ইংরেজদের শত্রু দেশ হিসেবেই ছিল। আর যে কারণে জানো তোমরা, জাপানে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল, যেই কারণে জাপান ভারত সম্পর্ক স্মুথ হলে অন্যদিক থেকে আমেরিকা এবং ইংল্যান্ডের কাছ থেকে চাপ আসতে শুরু করতো আন্তর্জাতিক সম্পর্কটা যদি একটু দেখো। আর সেই বিষয়টা ইনি প্রথম কাটিয়ে উঠেছিলেন। হাউ ডিড দ্য ইন্দো জাপান টাইজ ট্রান্সফর্ম?
The foundation for global partnership between Japan and India was laid in 2001. এই লেড মানে হচ্ছে পথ চলা শুরু হওয়া, LAID, লেড বা স্টার্ট আপ বা ইনিশিয়েটেড। এই যে ফাউন্ডেশনটা, গ্লোবাল পার্টনারশিপ বিটুইন জাপান অ্যান্ড ইন্ডিয়া, এই ফাউন্ডেশনটা পথ চলা শুরু করেছিল 2001 সালে। অ্যানুয়াল বাইল্যাটারাল সামিটস ওয়ার এগ্রিড ইন 2005। বাৎসরিক, অ্যানুয়াল মানে বাৎসরিক আর বাইল্যাটারাল মানে যেন দ্বিপাক্ষিক বাৎসরিক সামিট মানে বৈঠক, এগুলো এগ্রি করা হয়েছিল বা রাজি হয়েছিল, অর্থাৎ আয়োজন করা হয়েছিল 2005 সাল থেকে। হাউএভার ইট ওয়াজ অ্যাওয়ে হু অ্যাক্সেলারেটেড দ্য পিস অফ টাইজ সিন্স 2012. In his first term, Abe, who visited in India 2007, laid the foundation for his concept of Indo-Pacific. বুঝতেই পারছো, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। This concept has now become mainstream and one of the main pillars of Indo-Japan ties. অর্থাৎ যে কনসেপ্টটা অ্যাবে শুরু করেছিল 2007 সালে, ফাউন্ডেশন করেছিল ইন্দো প্যাসিফিক সম্পর্কের ভিত্তিতে, সেই সম্পর্কটা এখন মেন স্ট্রিমে পরিণত হয়েছে, মুখ্য সম্পর্কে পরিণত হয়েছে। ইন হিজ সেকেন্ড টার্ম অ্যাবে হেল্প বিল্ড রিলেশনশিপ ফার্দার। দ্বিতীয়বারও যখন তিনি প্রধানমন্ত্রী হলেন তখন এই সম্পর্কটা আরও গড়ে তুলতে, আরও মজবুত করতে তিনি সাহায্য করেছিলেন। ইন 2014, নরেন্দ্র মোদি অ্যাজ PM চুজ জাপান ফর হিজ ফার্স্ট বায়োল্যাটারাল ভিজিট আউটসাইড দ্য নেবারহুড। 2014 সালে নরেন্দ্র মোদি প্রতিবেশীদের সঙ্গে ছাড়া তার বাইরে যে বায়োল্যাটারাল বা দ্বিপাক্ষিক বৈঠকটা, দ্বিপাক্ষিক ভ্রমণটা আয়োজন করেছিলেন, ভিজিট মানে ভ্রমণ আয়োজন করেছিলেন, সেটা ছিল জাপানে। মোদি অ্যান্ড অ্যাবে এগ্রিড টু আপগ্রেড দ্য বায়োল্যাটারাল রিলেশনশিপ টু স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ। মোদি এবং অ্যাবে, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে, দুজনেই রাজি হয়েছিলেন টু আপগ্রেড দ্য বায়োল্যাটারাল রিলেশনশিপ, অর্থাৎ এই দ্বিপাক্ষিক সম্পর্কটাকে স্পেশাল স্ট্র্যাটেজিক এবং গ্লোবাল পার্টনারশিপে বদলে ফেলতে। দ্য রিলেশনশিপ encompassed issues like civilian nuclear energy, maritime security, quality infrastructure, Act East policy and Indo-Pacific strategy. এই যে সম্পর্কটা, এটা কি দিয়ে ঘেরা ছিল? এই সম্পর্কটা সম্পূর্ণভাবে ঘেরা ছিল কি দিয়ে? না, সিভিল নিউক্লিয়ার এনার্জি, মেরিটাইম সিকিউরিটি, কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার, অ্যাক্ট ইস্ট পলিসি অ্যান্ড ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। হাউ ওয়াজ দ্য ইন্দো জাপান নিউক্লিয়ার ডিল সাইন্ড? কীভাবে ইন্দো জাপান, ভারত জাপান নিউক্লিয়ার ডিলটা সাইন করা হলো, পারমাণবিক চুক্তি হলো? When Modi went to Japan in 2014, the Indo-Japan nuclear deal was still uncertain. 2014 সালে যখন মোদি জাপানে গেল তখনও কিন্তু ভারত জাপান পারমাণবিক চুক্তিটা অনিশ্চিত ছিল। This is so because Tokyo was sensitive about a deal with non-nuclear proliferation treaty member country. বিকজ জাপান এই ব্যাপারে খুব সেন্সিটিভ ছিল যে এই ডিলটা করবে কিনা, কারণ ভারতবর্ষ হচ্ছে একটা নন নিউক্লিয়ার প্রলিফিকেশন ট্রিটি মেম্বার কান্ট্রি, ওকে, এদের সঙ্গে ডিল করবে কিনা। অ্যাবেজ গভর্নমেন্ট কনভিন্স দ্য অ্যান্টি নিউক্লিয়ার হকস ইন জাপান টু সাইন দিস এগ্রিমেন্ট ইন 2016। অ্যাবেজ গভর্নমেন্ট কী করলো, অ্যাবেজ সরকার কী করলো, এই অ্যান্টি নিউক্লিয়ার হকস, জাপানে যেটা নিউক্লিয়ার ব্যবস্থাগুলো পরিচালনা করে, তাদেরকে কনভিন্স করলো এই এগ্রিমেন্টটা 2016 সালে সই করার জন্য। দ্য ফ্যাক্ট ওয়াজ এ কি টু ইন্ডিয়াস ডিল উইথ US অ্যান্ড ফ্রেঞ্চ নিউক্লিয়ার ফার্মস হুইচ ওয়ার ইদার ওন্ড বাই অর হ্যাড স্টেকস ইন জাপানিজ ফার্মস। এটা বুঝতেই পারছো তোমরা, আর আলাদা করে বলছি না। এই প্যাক্টটা ছিল একটা কি ডিল, US এবং ফ্রেঞ্চ নিউক্লিয়ার ফার্মসগুলোর সঙ্গে চুক্তি করার, কারণ এগুলোর অনেকাংশই হয় জাপানিজ ফার্মের ছিল বা জাপানি ফার্ম দ্বারা কেনা ছিল। হোয়াট আর দ্য ডিফেন্স এগ্রিমেন্টস? তো এটার ডিফেন্স এগ্রিমেন্ট কী ছিল, প্রতিরক্ষা চুক্তি কী ছিল? আন্ডার অ্যাবে দ্য টু স্টেটস ডিসাইডেড টু হ্যাভ ফরেন অ্যান্ড ডিফেন্স মিনিস্টার্স মিটিং 2+2 মিটিং আয়োজন করেছিল। দে আর নেগোসিয়েটিং দ্য অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, আ মিলিটারি লজিস্টিক সাপোর্ট প্যাক্ট। They are negotiating a acquisition and cross-servicing agreement, a military logistic support pact. তারা কিসের ব্যাপারে নেগোসিয়েট করছিল? না, ACS এর পুরো নাম কি? অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। ইন নভেম্বর 2019, the first foreign and defense ministers meeting was held in New Delhi.
2019 সালের নভেম্বর মাসে প্রথমবারের জন্য ফরেন এবং ডিফেন্স মিনিস্ট্রির মিটিং হলো দুটো দেশের মধ্যে নিউ দিল্লি বা নতুন দিল্লিতে। In 2015, a pact for transfer of defense equipment and technology was also signed. 2015 সালে ডিফেন্স ইকুইপমেন্ট অর্থাৎ প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা টেকনোলজি এই দুটো পরস্পর বিনিময় করার জন্য বা ট্রান্সফার করার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়। হোয়াট ইজ দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি? ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কি? আজকে আন্তর্জাতিক সম্পর্ক হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু দুবার তিনবার করে ভালোভাবে এটা পড়ে নিয়ে তোমরা যদি আয়ত্ত করতে পারো, এটা ইউপিএসসির ক্ষেত্রে তোমাদের খুব 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 কাজে লাগবে। ডিউরিং অ্যাভেজ টেনিওর ইন্ডিয়া অ্যান্ড জাপান কেম ক্লোজার ইন দ্য ইন্দো প্যাসিফিক আর্কিটেকচার। ডিউরিং অ্যাভেজ টেনিওর, অ্যাভেজ সময়ে ভারত জাপান পরস্পর আরও ঘনিষ্ঠতা হয়। কোন ব্যাপারে? না, ইন্দো প্যাসিফিক আর্কিটেকচার। অ্যাবে হ্যাড স্পেল্ড আউট হিজ ভিশন of the confluence of the two seas in his 2007 speech when the Quad was formed. In 2017, but Quad collapsed soon. তোমরা জানো 2007 সালে যে কোয়াড গঠন করা হয়েছিল সেটা ভেঙে গিয়েছিল। কোয়াড কি সেটা নিয়েও আমরা পরে বলছি। In 2017, Chinese aggression grew in the Pacific, Indian Ocean and India's borders in Doklam. 2017 সাল থেকে চাইনিজ অ্যাগ্রেশন বাড়তে শুরু করে, ঠিক আছে, চীনা আগ্রাসন বাড়তে শুরু করে। কোথায়? প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরীয় অঞ্চলে এবং ভারতের বর্ডারে। কোথায়? না, ডোকলাম যেটা বলো, ডোকলামে। অ্যাজ এ রেজাল্ট অ্যাবে মুটেড দ্য আইডিয়া অফ রিভাইভিং দ্য কোয়াড। এটার ফলস্বরূপ অ্যাবে হচ্ছে ওই কোয়াডটা পুনর্গঠন করা বা পুনর্জাগরিত করার চেষ্টা করেন। Quad was revived as Indian, Japanese, Australian and US officials meeting in Manila on the sidelines of East Asia Summit. ইস্ট এশিয়া সামিটের একটা সাইডলাইন হিসেবে এই কোয়াডটাকে রিভাইভ করা হয় বা পুনর্জাগরিত করা হয় ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড স্টেটসের অফিসিয়ালদের নিয়ে। হোয়াট ইজ জাপান স্ট্যান্ড অন ইন্দো চায়না স্ট্যান্ড অফ? জাপানের কি ভূমিকা বা জাপানের কি মতামত ভারত চীন এই বিবাদ সম্পর্কে? সিন্স 2013 ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ সোলজার্স হ্যাভ হ্যাড 4 বর্ডার স্ট্যান্ড অফস ইনক্লুডিং দ্য অনগোয়িং ওয়ান সিন্স মে 2020। 2013 থেকে ভারত আর চাইনিজ সৈন্যদের মধ্যে 4 বার বর্ডারে সংঘাত হয়েছে, যার মধ্যে 2020 মে সালেরটা অন্যতম, যেটা মেটাকে নিয়ে। অ্যাবেজ জাপান হ্যাজ স্টুড উইথ ইন্ডিয়া থ্রু ইচ অফ দেম। অ্যাবের জাপান প্রত্যেকবারে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। জাপান হ্যাজ মেড স্টেটমেন্টস এগেনস্ট চায়না ফর চেঞ্জিং দ্য স্টেটাস কো। জাপান হ্যাজ মেড স্টেটমেন্টস এগেনস্ট চায়না ফর চেঞ্জিং দ্য স্টেটাস কো। তোমরা কোর্টে অনেক সময় এই কথাটা শুনে থাকবে, স্টেটাস কো মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দেওয়া। যে অবস্থায় আছে সেই অবস্থায় না রেখে সেইটা ভঙ্গ করার জন্য জাপান কিন্তু বারবার চায়নার এগেনস্টে সুর চড়িয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। হোয়াট আর দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টস? ডিউরিং অ্যাভেজ ভিজিট ইন 2015 ইন্ডিয়া ডিসাইডেড টু ইন্ট্রোডিউস দ্য সিনকানসেন সিস্টেম, দ্যাট ইজ বুলেট ট্রেন, ডিউ বিগেন ইন 2022। 2015 সালে অ্যাবে যখন ভারত আসে তখন থেকে ভারত ডিসাইড করে এখানে বুলেট ট্রেন, যেটাকে জাপানে বলা হয় সিনকানসেন সিস্টেম, এটা চালু করা হবে 2022 সালের মধ্যে। ওকে, আন্ডার অ্যাভেজ লিডারশিপ ইন্ডিয়া অ্যান্ড জাপান ফর্মড অ্যাক্ট এশিয়া ফোরাম। অ্যাবের নেতৃত্বে ভারত এবং জাপান অ্যাক্ট এশিয়া ফোরাম তৈরি করে। দ্য ফোরাম ইজ এনগেজড ইন প্রজেক্টস ইন নর্থ ইস্ট। এই ফোরামটা নর্থ ইস্টের বিভিন্ন প্রজেক্টের ব্যাপারে এনগেজ আছে। দ্য টু কান্ট্রিজ also planned joint projects in Maldives and Sri Lanka among others to counter Beijing's influence. দেখো, চীনের যে পক্ষপাতিত্ব সেইটার বিরুদ্ধে বা চীনা আগ্রাসনের বিরুদ্ধে লড়ার জন্য এরা মালদ্বীপ, শ্রীলঙ্কাতে জয়েন্ট প্রজেক্ট করেছে, যৌথ উদ্যোগগুলো আয়োজন করেছে অন্য দেশকে নিয়ে চীন যাতে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব খাটাতে না পারে, চীনা প্রভাব উপেক্ষা করার জন্য। হোয়াট ইজ নেক্সট? এরপর কি? Much to India's comfort, Abe didn't get distracted by India's domestic developments. He focused on strategic, economic and political deliverables. India will now wait for Abe's successor. ইন্ডিয়া এখন অ্যাবের যে পরবর্তী প্রধানমন্ত্রী তার দিকে নজর রাখবে। হু উইল হ্যাভ বিগ শুজ টু ফিল, যাকে অনেক শুজ টু ফিল মানে অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে, মানে ওর জুতোয় পা গলাতে হবে।
এবার কুইক ফ্যাক্ট আমি জাস্ট একটু আগে বলছিলাম যে কোয়াড বিষয়টা কি। কোয়াড ইজ আ মাল্টিল্যাটারাল গ্রুপিং এমং জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। কোয়াড হচ্ছে চারটে দেশ, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস, এই চারটে দেশকে নিয়ে একটি মাল্টিল্যাটারাল গ্রুপিং। Quad was convinced in 2017 at the level of senior officials on the margins of East Asia Summit in Bangkok. ব্যাংককের ইস্ট এশিয়া সামিটের সময় 2017 সালে সিনিয়র অফিসিয়ালদের দিয়ে এই কোয়াডটা গঠিত হয়েছিল। There are common references to the creation of a free, open and inclusive regional architecture, rules of the road, freedom of navigation and oversight, and Asian সেন্ট্রালিটি। তো এটাই ছিল আজকের নিউজ, এগুলো নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। আজকে বাকি যে নিউজগুলো ছিল সেগুলো অ্যাকচুয়াল আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেমন সিভিল সার্ভিসের জন্য ইম্পর্টেন্ট নয় তেমনি অন্য সার্ভিসগুলোর জন্য ইম্পর্টেন্ট নয়। আর এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিউজ, তাই এই নিউজটা তোমাদের সামনে উপস্থাপন করলাম আজকে। আর অন্য নিউজগুলো অ্যানালিসিস করে দ্য হিন্দুটাকে বড় করছি না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং এই বিষয়টা খুবই কাজের যারা ইউপিএসসি অ্যাসপায়ারেন্ট আছো এবং যারা সিভিল সার্ভিসের অন্যগুলো মানে পিএসসি মানে ডব্লিউবিসিএস অ্যাসপায়ারেন্টও আছো, তাদেরও অনেক ক্ষেত্রেই এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপগুলো খুব কাজে লাগে। এছাড়া এখান থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকেগুলো খুঁজে নাও এবং আশা করি ভিডিওটা তোমার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওস এবং লাইভগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। থ্যাংক ইউ ফ্রম টিম 5 মিনিট স্কুল।